আসসালামু আলাইকুম। এই ক্লাসটা তোমাদের জন্য একটা স্পেশাল ক্লাস। পরীক্ষার আগে আয়ন শনাক্তকরণের রিভিশন ক্লাস। আবারও যদি অন্যভাবে বলি তাহলে পরীক্ষার আগের আয়ন শনাক্তকরণ ক্লাস। কেন এই কথা বলছি? দেখো, আয়ন শনাক্তকরণ একটা বড় টপিক। আয়ন শনাক্তকরণের সবগুলো আয়নকে যদি তোমার A to Z বুঝে 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 আইডেন্টিফাই করে ইচ অ্যান্ড এভরিথিং পড়তে হয়, তাহলে এটা একটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার ক্লাসে পড়তে হবে। বাট আয়ন শনাক্তকরণের সব কিছু কিন্তু গুরুত্বপূর্ণ না। আয়ন শনাক্তকরণের ভিতর থেকে স্পেসিফিক কিছু জিনিসপত্র গুরুত্বপূর্ণ এবং কিছু জিনিসপত্র শেখার বা মনে রাখার ট্রিক আছে। এই ক্লাসটাতে পরীক্ষার আগে তুমি কিভাবে ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে ট্রিক অ্যাপ্লাই করে মনে রাখতে পারবা, সেইগুলাই একদম A to Z শেখাবো। আধা ঘন্টার মধ্যে সবকিছু শেখাই দিব। সো তুমি একদম খাতা কলম নিয়ে বসে যাও, এই ভিডিওটা রিপিটে 2 বার 3 বার দেখো, আমার সাথে খাতা কলম ধরে ধরে প্র্যাকটিস করো। আমি ঠিক যেভাবে প্র্যাকটিস করাবো এভাবে প্র্যাকটিস করো, লিখে লিখে বারবার পরীক্ষার হলে যে পারবা। সো চলো দেরি না করে শুরু করি। আয়ন শনাক্তকরণের পরীক্ষার আগের ক্লাসে আমাদের কি শিখতে হবে? প্রথম কথা, আমাদের দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে হবে। নাম্বার 1, আমাদের আয়ন দেখতে হবে যে আমরা কোন কোন আয়ন আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং দেখব, এবং আমাদের এই আয়ন শনাক্তকরণ করতে বিভিন্ন বিকারক লাগবে। বিকারক মানে যেগুলো দিয়ে আমরা শনাক্তকরণ করব। তো কিছু বিকারকের নাম মুখস্থ করতে হবে, বুঝতে পারছো? এবং এই আয়নের সাথে সম্পৃক্ত আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বর্ণ। কোন আয়ন কি টাইপের বর্ণ দেখায় এইটা মনে রাখার ট্রিক অ্যাপ্লাই করতে হবে। তো আয়নগুলা কি কি যেগুলো আমরা মেইনলি শনাক্তকরণ করি? তুমি যদি পর্যায় সারণীর মৌল থেকে চিন্তা করো, তুমি সোডিয়াম থেকে চিন্তা করো, আমাদের এখানে সোডিয়ামের আয়ন শনাক্তকরণ আছে, এরপরে অ্যালুমিনিয়ামের আছে, এরপরে ক্যালসিয়ামের আছে। দেখবা এগুলাই আছে, বাট তুমি র্যান্ডম মুখস্থ করার ট্রাই করো, মনে থাকে না। র্যান্ডম মুখস্থ করার ট্রাই করো, আচ্ছা সোডিয়াম অ্যালুমিনিয়াম অমুক তমুক, মনে থাকবে না। বাট তুমি এভাবে চিন্তা করো, প্রথমে সোডিয়াম, এইটার আয়ন শনাক্তকরণ করতে হবে, তারপর অ্যালুমিনিয়াম, তারপর ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পরে আয়রনের আয়ন শনাক্তকরণ করতে হবে। আয়রনের আবার দুইটা, একটা হচ্ছে আয়রন 2+, আর একটা হচ্ছে আয়রন 3+, এই দুইটা। তারপর হচ্ছে কপারের করতে হবে, এরপর আছে হচ্ছে জিঙ্কের করতে হবে, এরপরে অ্যামোনিয়াম প্লাস আয়ন, এইটার আয়ন শনাক্তকরণ করতে হবে। এই কয়েকটা আয়ন যেগুলো আমাদেরকে মাস্ট শিখতে হয়, এই কয়েকটা আয়ন যেগুলো আমাকে শিখতে হয়। এবং এই যে আয়নগুলো আছে, এই আয়নগুলো শনাক্তকরণ করার জন্য আমাদের কিছু বিকারক মুখস্থ করতে হয়। কিছু বিকারকের নাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিকারক যেটা দিয়ে সবাইকে শনাক্তকরণ করা যায়, সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সবচেয়ে গুরুত্বপূর্ণ বিকারক, এবং সবচেয়ে রেয়ার আরেকটা বিকারক আছে যেটা খুব একটা কাজে লাগে না, একটা দুইটা ক্ষেত্রে কাজে লাগে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড। অ্যামোনিয়াম থায়োসায়ানাইডের সংকেত কি? NH4CNS। সো এটা লাগবে, এটা লাগবে, এই দুইটা মুখস্থ করতে হবে। এরপরে দেখো দুইটা গুরুত্বপূর্ণ বিকারক যেটা ম্যাক্সিমাম জায়গায় কাজে লাগে, সেটা হচ্ছে K4FeCN6 পটাশিয়াম ফেরোসায়ানাইড। আরেকটা আছে কি দেখো, আরেকটা হচ্ছে K3FeCN6 পটাশিয়াম ফেরিসায়ানাইড। এই যে দুইটা, এই দুইটাও আমাদেরকে বিভিন্ন জায়গায় কাজে লাগে। এছাড়া আরেকটা বিকারকের নাম মুখস্থ করতে হয়, মাস্ট লাগে, সেটা হচ্ছে নেসলার বিকারক। আরেকটা কি? নেসলার বিকারক। এই কয়টা বিকারক জানলেই আমাদের হয়। এখন নেসলার বিকারকের সংকেত কি দেখো, পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে যোগ হয় হচ্ছে আমার K2HgI4। এই অংশটা যদি যোগ করি তখন আমরা নেসলার বিকারক পাই। সোডিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে K2HgI4, এই দুইটা অংশের যোগ করলে আমরা এখান থেকে নেসলার বিকারক পাই। সো এই কয়েকটা বিকারক আমাদের মনে রাখতে হয়। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আয়ন দেখলাম, কোন আয়নগুলো আমাদের পড়তে হবে, তারপরে আমরা কি বিকারক দেখলাম, মুখস্থ করলাম। এগুলা লিখে লিখে মুখস্থ করবা, বা যত লিখবা তত মনে থাকবে। এবার আসো সেকেন্ড স্টেপে, আমরা একটু বর্ণ দেখার চেষ্টা করব। এই জায়গায় ভালো করে খেয়াল করলে দেখবা সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক, অ্যামোনিয়াম প্লাস আয়ন, এগুলার ভিতরে খেয়াল করো কেবলমাত্র আয়রন এবং কপার এই দুইটা অবস্থানান্তর ধাতু। এই দুইটা কি অবস্থানান্তর ধাতু? ডি ব্লক, এবং ডি ব্লকের মধ্যে D1 থেকে 9টা ইলেকট্রন থাকে, তখন সেটা ট্রানজিশনাল এলিমেন্ট হয়। এখন অবস্থানান্তর ধাতুর একটা বৈশিষ্ট্য ছিল, মনে করে দেখো তো, রঙিন যৌগ গঠন করে। তার মানে কেবলমাত্র এই দুইটা শুধুমাত্র রঙিন যৌগ গঠন করবে, ফলে এই দুইটা তোমার কালারফুল হবে। এই দুইটা কি হবে? কালারফুল হবে, মানে কালার দেখাবে, রঙিন কালার দেখাবে, বিভিন্ন টাইপের রং দিবে। বাকিগুলা তুমি যেগুলাই নাও না কেন, সোডিয়াম অবস্থানান্তর ধাতু না, যেটার সাথেই প্রিসিপিটেট করুক বা তোমার নিচে তলানি পড়ুক সাদা,
অ্যালুমিনিয়াম রঙিন পড়বে না, সাদা পড়বে, কেন? কারণ এও অবস্থান্তর না। ক্যালসিয়াম এও তোমার রঙিন পড়বে না, সাদা পড়বে, কেন? কারণ এও তোমার অবস্থান্তর না। জিঙ্ক তোমার ডি ব্লক হইলেও অবস্থান্তর না, কারণ কি এখানে ডি তে 10টা ইলেকট্রন থাকে, তাহলে সাদা দিবে। অ্যামোনিয়াম প্লাস আয়ন দ্যাট ইজ অলসো সাদা। নেস্টার বিকারক দিয়ে তুমি যখন অ্যামোনিয়াম প্লাস আয়নের তোমার হচ্ছে আয়ন শনাক্তকরণ করতে যাবা, তো এটাও তোমার সাদা পড়ার সম্ভাবনাই বেশি, বাট এইটা সাদা না, এটা একটু মাথায় রাখতে হবে। অ্যামোনিয়াম প্লাস আয়ন এইটা তোমার সাদা হবে না, এটা তোমার বাদামি বর্ণের পদক্ষেপ দিবে। তাহলে বাকি যে অংশগুলো আছে এই অংশগুলোকে আমরা একটা ক্যাটাগরাইজ করে ফেলতে পারছি, যে সোডিয়াম ম্যাক্সিমাম ক্ষেত্রে সাদা দিবে, অ্যালুমিনিয়াম সাদা, ক্যালসিয়াম সাদা, জিঙ্ক সাদা, আয়রন এবং কপার এগুলো হবে আমার কালারফুল। সো আমার যদি রং মনে নাও থাকে কোনটার কালার কি, আমি যদি এইভাবে ক্যাটাগরাইজ করতে পারি তাহলে আমি আইডিয়া করতে পারবো। তাহলে প্রথমে আমি করলাম কি, ক্যাটাগরাইজ করে টোটাল জিনিসটাকে ভাগ করে ফেললাম। এবার একটা একটা করে গুরুত্বপূর্ণ অংশকে আমরা পেনিট্রেট করার ট্রাই করব, এই যা কিছু পড়ছি এই সব কিছু হচ্ছে আমাদের এই পরীক্ষাতে আসার মতো জিনিসপত্র। এই জায়গাতে আরেকটা বিকারক পরীক্ষাতে বারবার আসে, এইটা একটু মাথায় রাখবো। সেটা হচ্ছে বেরিয়াম নাইট্রেট, একটা বিকারক আছে BaNO3। এই বেরিয়াম নাইট্রেট দিয়ে আমাদের দুইটা আয়ন শনাক্তকরণ করতে দেয়, বিশেষ করে অ্যানায়ন শনাক্তকরণ করতে দেয়, এবং এটার বিক্রিয়া খুব বেশি আসে। সো এগুলো আমরা একটা একটা করে ধীরে ধীরে পড়বো। প্রথমে আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণ এবং নেসলার বিকারক। এই পার্টটা আমরা আগে পড়বো, এই পার্টটাতে আসি। এই পার্টটাতে ভালো করে খেয়াল করো, প্রথমে অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণ করব আমরা। অ্যামোনিয়াম প্লাস আয়ন, এই আয়নকে শনাক্তকরণ করতে আমাদের বিকারক ব্যবহার করা হয় নেসলার বিকারক। বিকারকের নাম কি? নেসলার বিকারক। তো আমাদের এখান থেকে এমসিকিউ আসবে যে অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণ করতে কোন বিকারক ব্যবহার করা হয়? উত্তর আসবে নেসলার বিকারক। নেসলার বিকারক এইটার হচ্ছে সংকেত হচ্ছে, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে K2HgI4, এইটাকে আমরা নেসলার বিকারক বলি। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে K2HgI4 এর যে মিশ্রণ, এটাকে আমরা নেসলার বিকারক বলি। কখনো কখনো সোডিয়াম হাইড্রোক্সাইড না নিয়ে পটাশিয়াম হাইড্রোক্সাইডও নেওয়া হয়, এই দুইটার কম্বিনেশন নেসলার বিকারক। অ্যামোনিয়াম প্লাস আয়ন না থেকে কখনো কখনো অ্যামোনিয়াম ক্লোরাইড বলে দিতে পারে, কখনো কখনো অ্যামোনিয়া বলে দিতে পারে, যেটাই হোক সঠিক কিন্তু অ্যামোনিয়াম প্লাস আয়ন বা অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়া, এই তিনটা যে কোনো একটা দিয়ে যদি বলে কোন বিকারক দিয়ে শনাক্তকরণ করব হচ্ছে নেসলার বিকারক দিয়ে। তাহলে নেসলার বিকারক দিয়ে শনাক্তকরণ করবা। এই যে ইনফরমেশনটা আমি দিলাম, দ্যাট ইজ এমসিকিউ এর জন্য মহা ইম্পর্টেন্ট। এখন যদি বিক্রিয়া দিয়ে দেয়, প্রশ্নে বিক্রিয়া দিয়ে দেয়, তাহলে কি করব? তাহলে দেখো প্রথমে আমরা অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণ করব, এর জন্য অ্যামোনিয়াম প্লাস আয়ন লিখব। অ্যামোনিয়াম প্লাস আয়ন লেখার পাশাপাশি এইটার সাথে আমরা এখানে ধরো তোমার নেসলার বিকারক যেটা আছে সেটা বসাবো। নেসলার বিকারক কি? আমাদের K2HgI4 এইটা বসাই দিলাম। তো এই দুইটা বিক্রিয়া করে এখন আমাদের একটা অন্তর্বর্তী জটিল যৌগ গঠন করবে। প্রথমে এই অ্যামোনিয়া এখান থেকে আয়োডিন নিয়ে অ্যামোনিয়াম আয়োডাইড গঠন করে, অ্যামোনিয়াম আয়োডাইড গঠন করে। এই পটাশিয়াম এখান থেকে আয়োডিন নিয়ে পটাশিয়াম আয়োডাইড গঠন করে। পাশাপাশি এই যে যৌগটা আছে দুইটা এখন একত্রিত হয়ে যাবে। এই দুইটা এখন কি হয়ে যাবে? একত্রিত হয়ে যাবে। এই জায়গার দুইটা পটাশিয়াম এখান থেকে দুইটা হাইড্রোজেন নিয়ে পটাশিয়াম আর হাইড্রোজেন আলাদা হয়ে যায়, ফলে এই জায়গার NH2, এই দুইটা পটাশিয়ামের জায়গায় NH2 বসে, এই জায়গাতে আমাদের Hg বসে, NH2Hg2I3, এই একটা যৌগ গঠন করে NH2Hg2I3। এই যে NH2Hg2I3 যৌগ গঠন করলো, এইটা তোমার বাদামি বর্ণের অদক্ষেপ দেয়। কি বর্ণের অদক্ষেপ দেয়? বাদামি বর্ণের অদক্ষেপ দেয়। তো এই যে অংশটুকু পড়লাম, এই অংশটুকু যদি আমার মনে থাকে তাহলে আমি এটা বারবার লিখে পড়বো, যে অ্যামোনিয়াম প্লাস আয়নের সাথে এইটা যোগ করে এইটা আর এই তিনটা তোমার হচ্ছে যে উৎপাদ তৈরি করে। এইটুকু লিখতে পারলে তুমি মার্ক পেয়ে যাবে। আর যদি তোমার এইটুকু মনে না থাকে, বারবার লিখেও তুমি দেখছো যে পরীক্ষার হলে যে মনে থাকতেছে না, এটা লেখার উপরে, টোটালটাই প্র্যাকটিস এন্ড লেখার উপর ডিপেন্ড করবে যে তোমার মনে থাকবে কি থাকবে না। যদি না থাকে তাহলে শুধু এইটুকু প্র্যাকটিস করে যাও, এইটা একটা মাস্ট এমসিকিউ পাবা, কোনো না কোনো বোর্ডে পাবা। সো এটা মনে রাখতে পারলেই হয়েছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার। এবার আসো আমরা ওই বেরিয়াম নাইট্রেটের কাহিনীটা দেখব।
বেরিয়াম নাইট্রেট যে আয়নটা আছে, এই বেরিয়াম নাইট্রেট এইটা হচ্ছে আয়ন না, এটা হচ্ছে বিকারক। এই বিকারক দিয়ে আমাদের দুইটা আয়নের শনাক্তকরণ আসে। প্রথম আয়ন যেটা হচ্ছে আমাদের সালফেট আয়ন। কোন আয়ন? সালফেট আয়ন। সালফেট 2- আয়নের শনাক্তকরণ আসবে। 2 নাম্বার আয়ন যেটা আমাদের মাস্ট আসবে সেটা হচ্ছে কার্বনেট। কার্বনেট দূর CO3 কার্বনেট 2- আয়ন। এই দুইটা আয়নের শনাক্তকরণ আসবে। সো কার্বনেট আয়ন এবং সালফেট আয়ন এটা শনাক্তকরণ কিভাবে করবা? কিভাবে করবা? সাপোজ ধরো সাপোজ ধরো কার্বনেট আয়ন নিয়ে কথা বলি। এই কার্বনেট আয়নের সাথে আমরা বেরিয়াম নাইট্রেট এইটা যদি যোগ করি তাহলে এখানে প্লাস মাইনাস জাস্ট ডিফারেন্ট হয়ে যাবে। এই বেরিয়াম এই কার্বনেটের সাথে যুক্ত হয়ে বেরিয়াম কার্বনেট তৈরি করবে। তো এখানে বেরিয়ামের দেখো 1 আর কার্বনেটের 2, তাহলে Ba2CO3 এটা আসার কথা। Ba2CO3 না 2 আসে। বেরিয়াম নাইট্রেটের এই জায়গাতে হোল 2 আছে, এই জায়গাতে হোল 2 আছে, এটা লেখা হয়নি বেরিয়াম নাইট্রেটের। সো বেরিয়াম নাইট্রেটের হোল 2 হইলে তোমার হচ্ছে যে 2 আসবে। ওকে, সো 2 কি হলো এটা দেখো BaNO3। এই যে বেরিয়াম নাইট্রেট বেরিয়াম কার্বনেট তৈরি করলাম, বেরিয়াম কার্বনেট তৈরি করলাম BaCO3। এই বেরিয়াম কার্বনেট এইটা হচ্ছে বেরিয়ামের বর্ণ সাদা, কারণ কি এটাও আমাদের ওই যে অবস্থান্তর মৌলের ভিতরে পড়ে না। তো এইটা হচ্ছে সাদা অদক্ষেপ দিবে। এখানে কি করবে? সাদা অদক্ষেপ দিবে। এই সাদা অদক্ষেপ এই সিম্পল বিক্রিয়ার মাধ্যমে আমরা মনে রাখবো যে কার্বনেট যখন বেরিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করে তখন বেরিয়াম কার্বনেট তৈরি করে এবং এখানে আমাদের নাইট্রেট মাইনাস আয়নকে আলাদা করে ফেলে। তো এই অদক্ষেপ দেখে আমরা চিনতে পারি যে এই জায়গাতে হচ্ছে কার্বনেটই ছিল। বেরিয়াম নাইট্রেটের সাথে স্পেসিফিকভাবে এই বৈশিষ্ট্যটা দেখায়। এখন যদি তুমি বেরিয়াম নাইট্রেটের সাথে সালফেটের বিক্রিয়া করাও, বেরিয়াম নাইট্রেটের সাথে সালফেটের বিক্রিয়া করাও, তাহলে বেরিয়াম আর সালফেট মিলে এখানে আমার তৈরি করে হচ্ছে বেরিয়াম সালফেট এবং এখান থেকেও আবার নাইট্রেট আলাদা হয়ে যায়। এই যে বেরিয়াম সালফেট তৈরি করলো, এই বেরিয়াম সালফেট এটাকে তুমি যদি এখন HCl এইটার সাথে তুমি হচ্ছে যে বিক্রিয়া করাও, তাহলে এ বিক্রিয়া করবে না, এ অদ্রবণীয় হয়ে যাবে, অদ্রবণীয় হয়ে যাবে। সো বেরিয়াম সালফেট HCl এর ভিতর অদ্রবণীয়, HCl এর ভিতর অদ্রবণীয়, এটা দেখে ধরে ফেলা যায় যে এটা আসলে সালফেটই ছিল। তো এই যে জিনিসটা বেরিয়াম নাইট্রেট দিয়ে আমরা দুইটা আয়নকে শনাক্তকরণ করতে পারি, এটা মুখস্থ করতে হবে এবং এই দুইটা বিক্রিয়া ফর সিকিউ মুখস্থ করতে হবে। সিকিউতে খুব আসে, এই বিকারকটা দিয়ে দেয়, এই বিকারক দিয়ে এইটা শনাক্তকরণ করতে বলে দেয়। সো এটা খুব আসে, এটা মাথায় রেখে তারপরে আগাও। ক্লিয়ার হয়েছে? তাহলে কি করলাম? প্রথমে আমরা নেসলার বিকারক সম্পর্কে তথ্য পড়লাম। এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিকারক তোমার হচ্ছে যে কি বেরিয়াম সালফেট বেরিয়াম নাইট্রেট সম্পর্কে পড়লাম। এবার আসো আমাদের আয়রন 2+ এবং আয়রন 3+ এইটা সম্পর্কে একটু ধারণা নিতে হবে। আয়রন 2+ এবং আয়রন 3+ এই দুইটা আয়ন এমন আয়ন যেটা সবচেয়ে বেশি পরিমাণ বিকারক দিয়ে শনাক্তকরণ করা যায়। তুমি এইটাকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে শনাক্তকরণ করতে পারবা, তুমি এইটাকে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দিয়ে শনাক্তকরণ করতে পারবা, তুমি এইটাকে K4FeCN6 এটা দিয়ে শনাক্তকরণ করতে পারবা, তুমি এই দুইটা আয়নকে K3FeCN6 এটা দিয়েও শনাক্তকরণ করতে পারবা, যে কোনোটা দিয়ে শনাক্তকরণ করতে পারবা, এই চারটা যে কোনোটা দিয়ে। আয়রন 2+ কেও পারবা, আয়রন 3+ কেও পারবা। যেহেতু এটা অবস্থান্তর মৌল তাহলে কালারফুল যৌগ দিবে। কালার না আমারও মনে থাকে না, তাহলে কালার যেহেতু মনে থাকে না, শনাক্তকরণের জন্য আমরা যদি বিক্রিয়া লিখতে পারো, বিক্রিয়া শিখে আসবো। সো বিক্রিয়া শিখে লিখবো। এখন বিক্রিয়া লিখবো কিভাবে? খুব সিম্পল। বিক্রিয়া দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর সাথে তুমি যদি আয়রন 2+ যৌগ যোগ করো, আয়রন 2+, এই প্লাসের সাথে এই মাইনাস যাবে, মাইনাস গেলে FeOH2 তৈরি হবে, কারণ কি আয়রন এখানে 2+, FeOH2 তৈরি করলো, আর এই অ্যামোনিয়াম এই সাইডে যে অ্যামোনিয়াম প্লাস আয়নে রূপান্তর হইলো। জাস্ট বেসিক বিক্রিয়াটা লিখে ফেলো, কালার মনে নেই কোনো সমস্যা নেই, বেসিক বিক্রিয়াটা লিখে ফেলো, মনে রাখো যে এই চারটা দিয়ে শনাক্তকরণ করা যায়, এই হচ্ছে আমার বিক্রিয়া। 2 নাম্বার পয়েন্ট, অ্যামোনিয়াম থায়োসায়ানাইডের সাথে যদি যায় তাহলে আবারও আয়রন 2+ বিক্রিয়া যখন করবে এইটা প্লাস, এই অংশটা মাইনাস, সায়ানাইড অংশটা মাইনাস, তাহলে Fe নিব, CNS টোটাল পার্টটা নিব, দেখো CNS টোটাল পার্টটা নিব, এই জায়গায় অ্যামোনিয়াম প্লাস সায়ানাইড মাইনাস, এই সায়ানাইড মাইনাস টোটাল পার্টটা নিলাম, আয়রন 2 বাইরে 2 বসালাম, আবারও দেখো অ্যামোনিয়াম প্লাস আয়ন এখানে রেখে দিলাম। দ্যাটস ইট।
এবার দেখো এর সাথে যদি আমি এখন আয়রন 2+ বসাই তাহলে এইটার সাথে বিক্রিয়ায় কি তৈরি করবে, এটার সাথে বিক্রিয়ায় কি তৈরি করবে? দেখো খুব সিম্পল জিনিস, এইটার সাথে বিক্রিয়া যদি আমি এখন করাই একদম বেসিক জিনিসপত্র, এখান থেকে দুইটা এর যোজনী কত 2 না, এখান থেকে 2 যোজনী, এখান থেকে চারটা K4Fe(CN6) না, এই যে K4Fe(CN6) এর 4টা পটাশিয়ামের 2টা পটাশিয়ামকে তুলে ফেলবে। তাহলে খেয়াল করো, দেখো তো একটা আয়রন 2টা পটাশিয়ামকে তুললে আরেকটা আয়রন আর 2টা পটাশিয়ামকে তুলে, তাহলে দেখো K4 কে যদি আমি তুলে দিই তাহলে 2টা আয়রন বসে না, 4 যোজনী, এখানে 2 যোজনী, তাহলে এর সাথে 2 গুণ করলে 4 এর সমান হয়ে যায়। তাহলে Fe2FeCN6 এই হচ্ছে আমাদের বিক্রিয়া, Fe2FeCN6 এই হচ্ছে আমাদের বেসিক বিক্রিয়া। এই বিক্রিয়াটা তুমি এই বিক্রিয়ার সাথে বিক্রিয়া করলে এটা হয়, এটা মনে রাখবা। ওকে, এবার দেখো লাস্টে এইটার সাথে যদি তুমি আয়রন 2+ যোগ করো তাহলে এবার ভালো করে খেয়াল করো, এখানে আয়রন আছে, এখানে পটাশিয়াম আছে, আয়রনের যোজনী 2, পটাশিয়াম 3টা, যোজনী কত 3, পটাশিয়াম কয়টা 3টা, যোজনী কত 3, তাহলে একটা আয়রন এখানে বসবে, আরেকটা পটাশিয়ামকে আমি তুলতে পারবো না, তাহলে একটা আয়রন আমি বসাই দিলাম, এখনো একটা পটাশিয়াম থেকে যায়, সেই পটাশিয়ামকে আমি তুলতে পারবো না, সেই পটাশিয়ামকে রেখে দিলাম, বাকি অংশের মতোই বসে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিক্রিয়ার সিস্টেম। কালার মনে নাই কোনো সমস্যা নাই, কালার মনে নাই কোনো সমস্যা নাই, লিখে ফেলো, বাট কালার যদি মনে রাখতে পারো খুবই ভালো হয়। যেমন হচ্ছে যে একটা হচ্ছে তোমার হালকা সবুজ, গাঢ় সবুজ, এই টাইপের হচ্ছে কালার দেয়। প্রথমটা হচ্ছে সবুজ বর্ণের কালার দেয়, তারপরটা হচ্ছে বাদামি বর্ণের কালার দেয়, তারপর হচ্ছে সবুজ বর্ণ, বাদামি বর্ণ, গাঢ় নীল, আর একটা হচ্ছে বাদামি দ্রবণ। এই চারটা বর্ণ আছে, আমারও মনে থাকে না, জেনুইনলি বলছে আমারও মনে থাকে না, বাট আমি কি করি বিক্রিয়াটা নিয়ে যাই, নিজে আন্দাজে কালার বসাই। কালার যদি আমার না লিখো তাহলে তোমার ভুল হবে। সো তুমি কি করবা, এর নিচে কালার একটা ওই কালারগুলো মুখস্থ করবা, একজনের ছেলেকে আরেকজনের কোলে দিয়ে দিবা, টিচার কনফিউজড হয়ে যাবে, সমস্যা নেই। আমার নিজেরও মনে থাকে না, আমি এই কাজ করি, দ্যাটস ওয়াই আমি বলতেছি, মানে কে ভাই এত মুখস্থ করে মনে রাখবে, বুঝতে পারছো? বাট বিক্রিয়া সিস্টেম তো আমি মনে রাখছি। এবার দেখো এই আয়রন 2+ এর জায়গায় আয়রন 3+ যদি বিক্রিয়া করাও তাহলে কি ঘটবে? এবার সেম জায়গাগুলোতে আয়রন 2+ এর জায়গায় এদিক বরাবর আসো, এদিক বরাবর আয়রন 2+ এর জায়গায় আমি আয়রন 3+ এর বিক্রিয়া করাবো। এই জায়গায় খেয়াল করে দেখো, এই জায়গায় আমি কি করছি, আয়রন 3+ দিয়ে বিক্রিয়া করাচ্ছি। আয়রন 3+ দিয়ে যখন বিক্রিয়া করছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে আয়রন 3+ এর বিক্রিয়া, আয়রন 3+ এর বিক্রিয়া করলে এই হাইড্রোক্সিল এই আয়রনকে নিয়ে বের হয়ে যাবে, বের হয়ে গেলে FeOH3 আসার কথা, FeOH3, এবং এখান থেকে অ্যামোনিয়াম প্লাস আয়ন এইটা বের হয়ে যাওয়ার কথা, বুঝতে পারছো? সেম ভাবে এই অ্যামোনিয়াম সায়ানাইড এর সাথে তুমি যদি আয়রন 3+ এর বিক্রিয়া ঘটাও তাহলে সেম ভাবে এই সায়ানাইড অংশ মাইনাস, এটা প্লাস, তাহলে আয়রন CNS তোমার টোটাল মিলে এখানে হোল 3 আসবে। কারণ কি, এই আয়রনের যোজনী 3, আয়রনের যোজনী সায়ানাইড পাবে। সেম ভাবে এই জায়গাতে তুমি যদি আবারও আয়রন 3+ বসাও K4FeCN6 এই যৌগে, তাহলে কি হবে, এই আয়রন 3+ এই 4টা পটাশিয়াম যেটা আছে না, 4টা পটাশিয়ামে 3টাকে সরাই ফেলবে, তাহলে 3টাকে সরাই ফেললো, এখন একটা পটাশিয়াম থেকে যায়, বাকি আমাদের FeCN6 এটা বসে গেল, বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। এবার দেখো লাস্টের এটাতে, এখানেও তুমি যদি আয়রন 3+ দাও, বিক্রিয়া শেষে কি ঘটবে, এই আয়রন 3+ K3 এর জায়গায় বসে যে আয়রন বসে গেল, আয়রনের পরে আবার একটা আয়রন, আর এখানে আমাদের CN6, টোটালটার এই হচ্ছে আমাদের হোল 3। এই হচ্ছে আমরা বেসিক বিক্রিয়া করাইলাম, কালার ছাড়া। কালার মনে থাকে না, কনফিউজ হয়ে যায়। যদি তোমার আয়রনের এই বিক্রিয়ার কালার মনে না থাকে কোনো ব্যাপার নাই, বিক্রিয়াগুলো করা শিখো, যোজনী বসায় বিক্রিয়াগুলো করা শিখো, কারণ যদি চলে আসে খাতা তো আর ফাঁকা রেখে আসতে পারবা না, লিখতে তো হবে, যতদূর পারবা লিখে আসবা। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সো আয়রন 2+, আয়রন 3+, এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। এবার আসবো আমাদের এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া যেটা আমাদের মাস্ট শেখা লাগবে, সেটা হচ্ছে সোডিয়াম প্লাস আয়নের বিক্রিয়া। এই সোডিয়াম প্লাস আয়নকে আমরা শনাক্তকরণ করতে ব্যবহার করি একটা যৌগ, যেটার নাম হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। হ্যাঁ, অ্যান্টিমোনেট। তো আমাদের এই জায়গার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এভাবে আসে, এমসিকিউতে দিয়ে দেয়, নিচের কোনটি পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেত?
নিচের কোনটি পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেত? যদি এটা দিয়ে দেয় এবং না পারো, খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই মহা গুরুত্বপূর্ণ একটি ভুল। সো এটা আমাদের মুখস্থ করতে হবে যে সোডিয়াম প্লাস আয়ন শনাক্তকরণ করার জন্য আমরা পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেত মুখস্থ করব। সেটা হচ্ছে K2H2SB2, K2H2SB2O7, এই সংকেতটা হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেত। এবার এইটাকে ব্যবহার করে আমরা সোডিয়াম প্লাসকে শনাক্তকরণ কিভাবে করব? সিম্পল, সোডিয়াম প্লাস আয়ন দ্রবণের ভিতরে আমরা যদি এইটা দিয়ে দিই, বিক্রিয়া করে সোডিয়াম পটাশিয়ামের চেয়ে বেশি সক্রিয় হয়, সোডিয়াম রিপ্লেস করে দিয়ে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট তৈরি করবে, সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট তৈরি করবে, এইটুকুই। তাহলে আমরা কি করছি? আমরা এই জায়গাতে জাস্ট সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট তৈরি করছি। এখন বলো তো এটার রং কি হবে? দেখো, দেখেই বলে দেওয়া যাচ্ছে। সোডিয়াম, এটা কি ডি ব্লক মৌল? না, এটা ডি ব্লক মৌল না। এটা কি অবস্থানান্তর মৌল? না, এটা অবস্থানান্তর মৌল না। তাহলে অবস্থানান্তর মৌল না হলে এইটা আসবে কি? এটা আসবে হচ্ছে সাদা। শুধুমাত্র অ্যামোনিয়াম ব্যতিক্রম, বাকি সব জায়গাতেই অবস্থানান্তর না হলে সাদা পদক্ষেপ পড়বে। তাহলে এইটার কালার মনে রাখা কিন্তু কঠিন না, বুঝতে পারছো? এটা কালার মনে রাখা কঠিন। এখন তুমি যদি ওই আয়রনের গুলা দেখে কনফিউজড হয়ে যে যেগুলো নর্মাল সেগুলা দেখেও কনফিউজড হয়ে যাও, তাহলে তুমি তো বোকা চন্দ্র। তুমি তো পরীক্ষার হলে যে আর ট্রিক খাটাইতে পারতেছো না। এগুলো ট্রিক। দেখো, আমি শুধু আয়রনের চারটা আমার মনে থাকে না, ওটাতে কনফিউজড হবো, বাকি একটাতেও কনফিউজড হবো না, বাকিগুলো ইজি। ওকে, তাহলে এইটা আমাদের ক্লিয়ার হয়েছে। এবার আসো আমাদের পরের যে আয়নটা, সেটা হচ্ছে ক্যালসিয়াম 2+ আয়ন। প্রশ্ন হচ্ছে ক্যালসিয়াম 2+ আয়ন, এইটা শনাক্তকরণ করতে আমরা কোন কোন বিকারক ব্যবহার করি? দুইটা বিকারক ব্যবহার করি। একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই বিকারক ব্যবহার করি। 2 নাম্বার হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট বলে একটা বিকারক আছে, এই বিকারক ব্যবহার করি। অ্যামোনিয়াম অক্সালেট না, তোমার হচ্ছে যে হ্যাঁ, অ্যামোনিয়াম অক্সালেট একটা বিকারক আছে, এই বিকারক ব্যবহার করি। NH2 তারপর হচ্ছে COO, অ্যামোনিয়াম অক্সালেট, COO, এইটার ক্ষেত্রেও COO, NH2 অ্যামোনিয়াম অক্সালেটের সংকেত কি? NH2 COO2, এইটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেটের সংকেত। এই সংকেতটা বেসিক্যালি দেখতে কেমন ভালো করে একটু বোঝার চেষ্টা করব। এখানে যে COO2 আছে না, মেইনলি এটা একটা কার্বন, তার পাশে খেয়াল করো মেইনলি এটা দেখতে কেমন, একটা কার্বন, পাশে একটা কার্বন, এই সাইডে অক্সিজেন মাইনাস, এই মাইনাসের পাশে অ্যামোনিয়াম প্লাস আয়নের পাশে এটা মাইনাস আয়ন, নিচেই দেখো কার্বন ডাবল বন্ড, এখানে অক্সিজেন মাইনাস, এর পাশে এসে আরো একটা অ্যামোনিয়াম প্লাস আয়ন। এই হচ্ছে আমার অ্যামোনিয়াম অক্সালেটের বেসিক সংকেত। এটা কি? এটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেটের বেসিক সংকেত। এই অ্যামোনিয়াম অক্সালেটের বেসিক সংকেতের সাথে এখন তুমি যদি ক্যালসিয়াম 2+ আয়নকে যোগ করো, ক্যালসিয়াম 2+ আয়নকে আমি অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে তোমার হচ্ছে যে শনাক্তকরণ করতেছি, যোগ করলে যেটা হবে এইটা সরাসরি বিক্রিয়া করে এই অ্যামোনিয়াম 2+ এটাকে তুলে ফেলে দুইটা অ্যামোনিয়াম 2+ কে তুলে ফেলে 2 ক্যালসিয়াম প্লাসে রূপান্তর হবে। এই সাইডে একটা দেখো O- বন্ড, C ডাবল বন্ড ও, নিচে ডাবল বন্ড ও, এখানে দেখো O-, এইভাবে তৈরি হয়। এখান থেকে আবার অনেকে কি করে, এই হাত আর এই হাত দিয়ে দেয়, হাত দুইটা হবে না, এখানে বেসিক্যালি প্লাস মাইনাস দিয়ে চিহ্নিত করতে হবে। তো এখন এই ক্যালসিয়াম 2+ অ্যামোনিয়াম অক্সালেটের সাথে বিক্রিয়া করে এখানে তৈরি করলে হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। তাহলে ক্যালসিয়াম অক্সালেট যেটা তৈরি হবে, এর যদি কালার আসে, কালার দেখতে কেমন হবে বলো তো? ডেফিনেটলি এর যদি কালার জিজ্ঞেস করে, তাহলে কালার দেখতে সেটা সাদা হবে, কারণ ক্যালসিয়াম তো অবস্থানান্তর মৌল নয়, ফলে এর রঙিন যৌগ গঠন করবে না। বুঝতে পারছো? এই রঙিন যৌগ গঠন করবে না, এখানে তুমি সাদা বর্ণ পাবা। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে এর বর্ণ কি আসবে? এর বর্ণ আসবে সাদা। তাহলে এখানে আমি মেইনলি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম যে তুমি কিভাবে এই ছোট ছোট আয়ন শনাক্তকরণগুলো নিয়ে কাজ করবা, তাহলে সোডিয়াম গেল, ক্যালসিয়াম গেল, তারপর হচ্ছে তোমার গেছে, আয়রনের 2টা গেছে, তারপরে প্রথমটা গেছে, আয়রনের 2টা গেছে, বাকি আছে হচ্ছে আমাদের কপার করতে হবে। কপার হচ্ছে কালারফুল কেন? কারণ ওই শুরুতেই দেখাইছি, কপার হচ্ছে এমন একটা যৌগ, যেটা অবস্থানান্তর ধাতু হিসেবে কাজ করে, তাহলে এটা কালারফুল। এইটা করতে যে আমাদের 2টা বিকারক প্রয়োজন হয়, একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এইটা দিয়ে আমরা করতে পারি, আরেকটা হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট K4FeCN6, এই 2টা যৌগ আমরা ব্যবহার করি। এই 2টা যৌগের সাথে কপারের বিক্রিয়া হবে। তো আমরা এখানে কপার 2+ নিলাম, সাথে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিলাম,
তাহলে কপার 2+ এর সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই দুইটা যদি আমরা বিক্রিয়া করাই তাহলে বিক্রিয়া শেষে ডেফিনেটলি কিছু একটা তৈরি হবে, তো এই বিক্রিয়াতে আমরা দেখে যতটা সহজে চিন্তা করতেছি এত সহজে এই বিক্রিয়াটা হয় না। এই বিক্রিয়াটা 2 স্টেপের বিক্রিয়া। কেমন দেখো 2 স্টেপের বিক্রিয়া কিভাবে, প্রথমে তুমি কপার সালফেট নিবা, তারপর এর সাথে তুমি হচ্ছে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিবা, প্রথম স্টেজে এই দুইটা জিনিস একত্রিত হয়ে যায় কপার সালফেট কপার হাইড্রোক্সাইড এই দুইটা জিনিস গঠন করে, আর এখানে অ্যামোনিয়াম সালফেট আরেকটা যৌগ গঠন করে, ঠিক আছে, মানে একত্রিত হয়ে যে একটা জটিল ফর্মেশন তৈরি করে। এখন কেমনে মনে রাখবো ভাই, মনে রাখবো যদি মনে রাখতে মানে জিনিসটা পাততে চাও তাহলে মনে রাখবো, না পাততে চাইলে সমস্যা নেই। এবার দেখো পরবর্তী স্টেজে এই যে জটিল যৌগটা গঠন করছে, এই জটিল যৌগের এই অংশ যেটা আছে অ্যামোনিয়াম সালফেট যে অংশটা আছে, এই অ্যামোনিয়াম সালফেট এইটার সাথে আমরা যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আরো পরিমাণ দিই, অতিরিক্ত পরিমাণে দিই, তাহলে একত্রিত হয়ে যে তোমার একটা জটিল যৌগ গঠন করে, সেটা হচ্ছে টেট্রা অ্যামিনো কপার সালফেট। টেট্রা অ্যামিনো এটা তো আমাদের পরিচিত একটা যৌগ, টেট্রা অ্যামিনো কপার সালফেট। এই যে টেট্রা অ্যামিনো কপার সালফেট এইটার কালার আছে, বেসিক্যালি এই যে টেট্রা অ্যামিনো কপার সালফেট তৈরি করলাম এইটার একটা কালার আছে, এই কালার দেখে আমরা চিহ্নিত করতে পারি এটার কালার কি, এটার কালার হচ্ছে গাঢ় নীল, এইটার কালার দেখে আমরা চিহ্নিত করতে পারি। এবার এই জায়গাতে এই কপার 2+ আয়নের এই জায়গাতে আমি তো K4FeCN6 এইটা দিয়েও বিক্রিয়া করাইতে পারতাম, তাই না, যেহেতু এইটা দিয়েও শনাক্তকরণ করা যায়, ডেফিনেটলি এটা দিয়েও শনাক্তকরণ করা যায়, এটা দিয়েও বিক্রিয়া করাইতে পারতাম। এটা দিয়ে যদি বিক্রিয়া করাই, পেজ শেষ হয়ে গেল পড়াইতে, এটা দিয়ে বিক্রিয়া করাই কপার 2+ এর সাথে K4FeCN6 বিক্রিয়া করাইলে দেখো কপারের দুইটা পটাশিয়াম কয়টা, 4টা, তাহলে 2টা কপার দিয়ে 4টা পটাশিয়ামকে তুমি কি করতে পারবা, প্রতিস্থাপন করতে পারবা, তাহলে Cu2O FeCN6 এই জায়গায় তুমি দিলা থার্ড ব্র্যাকেট, এই যে শেষ এইটুকু তুমি লিখতে পারবা। এইটার বর্ণ আসবে হচ্ছে কি লালচে বাদামি, কেন লালচে বাদামি, কারণ এই যে আবারও সেই অবস্থানান্তর মৌল, সে তো কালারফুল বর্ণ দিবেই। সো এইভাবে এই প্রত্যেকটা জিনিসপত্র তুমি যদি মনে রাখো একদম সিম্পলিফাইড ওয়েতে ইজি হয়ে যাবে। তো আমি একদম শুরু থেকে যা দেখাইছি, যেভাবে দেখাইছি এভাবে তুমি বারবার লিখে প্র্যাকটিস করো, ক্লিয়ার হয়ে যাবে। নেসলার বিকারক মাস্ট পড়বা, বেরিয়াম নাইট্রেট মাস্ট পড়বা, এরপরে আয়রনের 4টা পড়বা, আয়রনের 4টা বিক্রিয়া শিখবা, এছাড়া সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম 2+ এবং কপার। ওকে, চলো, সো এই ছিল আমাদের আজকের ক্লাসটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আশা করছি এই ক্লাসটা তোমার পরীক্ষার আগে হেল্প করবে, আর আয়ন শনাক্তকরণের একটা ডিটেল ক্লাস একদিন নিয়ে পুরো আয়ন শনাক্তকরণ একদম তামা করে দিব, তার আগ পর্যন্ত এইটুকু পড়ে যাও। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।